13% ব্যয় বাড়িয়ে সংকটকালের বাজেট পেশ, প্রবৃদ্ধির লক্ষ্য 8.2%। মহামারী কাটিয়ে আলোকিত ভোরের প্রত্যাশা অর্থমন্ত্রীর। বিশাল ঘাটতির বাজেটে ভরসা রাজস্ব আয় লক্ষ্য 3,78,000 কোটি। বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা, বেড়েছে করমুক্ত আয়সীমা। দাম বৃদ্ধির তালিকায় আমদানি করা অনেক পণ্য, বাড়ছে মোবাইলে কথা বলার খরচ। দেশীয় শিল্প পাচ্ছে সুরক্ষা, দাম কমছে উৎপাদিত অনেক পণ্যে। করোনাকালের বাজেটে বেড়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দ 17% সামাজিক নিরাপত্তায়। 7 মেগা প্রকল্পে বরাদ্দ কমেছে প্রায় 2,000 কোটি টাকা। বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুবিধা, আবাসনে বড় বিনিয়োগের সুযোগ, গতি ফিরবে ব্যবসা বাণিজ্য বলছে সংশ্লিষ্টরা। বাজেটকে গণজীবনমুখী বলছে আওয়ামী লীগ, মানবতার বিষয়ে উপেক্ষিত দাবি বিএনপির, কার্যকর বাস্তবায়ন চ্যালেঞ্জ বলছে সিপিডি। এবং বাজারে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে মাত্র 22 কোটি টাকা। বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতায় যথেষ্ট নয় বলছেন বিশ্লেষকরা। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 সকাল 7টার সংবাদের সাথে আছে আমি আকাশ হাসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। হতাশার সময় আশার বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। প্রাণঘাতী করোনার থাবায় ধসে পড়া অর্থনীতি টেনে তোলায় যার মূল লক্ষ্য। এজন্য আগামী 1 বছরে অর্থমন্ত্রী ব্যয় করতে চান 5,68,000 কোটি টাকা। মহামারীতে ব্যবসা বাণিজ্যের স্থবির হলেও আয় ও প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থাকছে অনেকটাই উচ্চভিলাষী। এরপরও 1,90,000 কোটি টাকার ঘাটতি টানতে হবে করোনাকালের এই বাজেটে। তবু অর্থমন্ত্রীর আশায় রেকর্ড পরিমাণ কর্মসংস্থান তৈরি করতে নীতি সহায়তা থাকছে বাজেটে। সুলতান আহমেদের রিপোর্ট। এক অন্যরকম বাজেট। অন্য বছর যেখানে এই দিনে সংসদ ভবনে উৎসব বয়ে যায়, এবার সেখানে শুনশান নীরবতা। প্রয়োজন ছাড়া সংসদ ভবন এলাকায় আসেননি সদস্য কিংবা কর্মকর্তারাও। বৃহস্পতিবার বেলা 3টার দিকে অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল তার কালো ব্রিফকেস হাতে প্রবেশ করেন সংসদ কক্ষে। ততক্ষণে সেখানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। এবং 2020-2021 অর্থ বছরের বাজেট এই মহান সংসদ ভবনের মাননীয় অর্থমন্ত্রী, আপনি এখন বাজেট উপস্থাপন করবেন। স্পিকারের অনুমতি পেয়ে আহমদ মুস্তফা কামাল শুরু করেন তার দ্বিতীয় বাজেট বক্তৃতা। অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা শিরোনামে প্রস্তাবিত বাজেটের মোট আকার ধরা হয়েছে 5,68,000 কোটি টাকা। ব্যয়ের লক্ষ্য বড় হলেও মোট আয়ের লক্ষ্য থাকছে 3,78,000 কোটি টাকা। এরপরও ঘাটতি দাঁড়াবে 1,90,000 কোটি। তবে জিডিপির প্রবৃদ্ধি গেল অর্থ বছরের মতোই রাখা হয়েছে 8.2%। বাজেট ঘাটতির পরিমাণ দাঁড়াবে 1,90,000 কোটি টাকা, যা জিডিপি 6%। এখানে উল্লেখ্য, এই হার গত বাজেটে ছিল 5%। অভ্যন্তরীণ এবং বৈদেশিক উৎস হতে এই ঘাটতি মেটানো হবে। প্রস্তাব করা এই বাজেটে সবচেয়ে বেশি 85,760 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষা খাতে। এছাড়া পরিবহন খাতে 64,587 কোটি টাকা, প্রতিরক্ষায় 34,882 কোটি টাকা। আলোচিত স্বাস্থ্য খাতে বরাদ্দ থাকছে 29,246 কোটি টাকা। সামাজিক নিরাপত্তায় 32,166 কোটি। কৃষিতে রাখা হয়েছে 29,983 কোটি টাকা। প্রতিটিতেই আগের বছরের চেয়ে বেড়েছে বরাদ্দের পরিমাণ। করোনাকালের বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়েছে 5,500 কোটির একটু বেশি। কোভিড-19 সংক্রমণ মোকাবেলায় গৃহীত কার্যক্রম সমূহ অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নিয়ে বড় ব্যয়ের বিপরীতে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থাকছে 3,30,000 কোটি টাকা। এনবিআর বহির্ভূত খাত থেকে আদায়ের লক্ষ্য 15,000 কোটি টাকা। কর ব্যতীত অন্যান্য খাত থেকে সরকারের আয়ের লক্ষ্য 33,000 কোটি টাকা। 2021 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট কর্মসংস্থান বাড়াতে অর্থমন্ত্রী গুরুত্ব দিয়েছেন গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করায়। এছাড়া কোনো মানুষ যেন খাবারের অভাবে না থাকে, সেই দিকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার কথা উঠে এসেছে বাজেট বক্তব্যে। করোনা পরিস্থিতির প্রভাব মোকাবেলায় দুস্থদের খাদ্য সহায়তা প্রদান। শেষ সময়ে অর্থমন্ত্রী পবিত্র কোরআনের কয়েকটি বাণী উল্লেখ করে সৃষ্টিকর্তার কাছে মহামারী করোনা থেকে জাতিকে রক্ষার প্রার্থনা করেন। সরকারের বছরব্যাপী আয় ব্যয়ের হিসেব বাজেটে বড় ধাক্কা দিয়েছে মহামারী করোনা। এর ফলে অনেকটা রুগ্নদশায় পড়েছে অর্থনীতি, কমে গেছে রাজস্ব আদায়। অন্যদিকে প্রকল্প বাস্তবায়নও পড়েছে বড় চ্যালেঞ্জের মধ্যে। সব মিলিয়ে আগামী বাজেটে বাস্তবায়নে কতটুকু মুনশিয়ানার পরিচয় দিতে পারেন অর্থমন্ত্রী, সেটি দেখার অপেক্ষায় সব শ্রেণী পেশার মানুষ। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা।
2020-21 অর্থ বছরের বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-কে ছুড়ে দেয়া হয়েছে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা। এছাড়া কর বহির্ভূত আয় 33,000 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত আয় ধরা হয় 15,000 কোটি টাকা। 6% ঘাটতি ধরে এবারের বাজেটে মোট ঘাটতির পরিমাণ থাকছে 1,90,000 কোটি টাকা। নাজিয়া কণার রিপোর্ট। সরকারের 5,68,000 কোটি টাকার বাজেটে আয়ের বড় অংশই আসবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে। সংস্থাকে 3,30,000 কোটি টাকার লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। এর মধ্যে আয়কর থেকে ধরা হয় 1,03,945 কোটি টাকা, ভ্যাট বা মূসক থেকে 1,25,162 কোটি টাকা এবং আমদানি শুল্ক, সম্পূরক শুল্ক ও অন্যান্য খাত থেকে 1,08,93 কোটি টাকা। এছাড়া কর বহির্ভূত আয় ধরা হয়েছে 33,000 কোটি টাকা এবং এনবিআর বহির্ভূত আয় ধরা হয়েছে 15,000 কোটি টাকা। আগামী 2020-2021 অর্থ বছরে মোট রাজস্ব আয় প্রাক্কলন করা হয়েছে 3,78,000 কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড উৎস হতে 3,30,000 কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে 48,000 কোটি টাকা সংগ্রহ করা হবে। নতুন বাজেটে ব্যক্তির করমুক্ত আয়ের সীমা 50,000 টাকা বাড়িয়ে 3 লাখ টাকা করা হয়েছে, আর নারীর করমুক্ত আয় সীমা 3.5 লাখ টাকা। এছাড়া কর্পোরেট করে কিছুটা পরিবর্তন আসছে। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির কর হার 35%। 2020-21 অর্থ বছরের বাজেটে এই স্তরের কর হার 2.5% কমিয়ে 32.5% করার প্রস্তাব করা হয়েছে। শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পকে প্রণোদনা দেওয়ার লক্ষ্যে আমদানিতে রেয়াতি সুবিধা এবং বৈধ পথে স্বর্ণ আমদানিতে বিদ্যমান 15% ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কোভিড-19 প্রভাবে করোনা পরিস্থিতিতে দেশের বেহাল অর্থনীতিকে পুনরুদ্ধারে নানা কর ছাড়ের প্রস্তাব করা হয়েছে বাজেটে। তবে এর মধ্য দিয়ে বিশাল রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনকে অবাস্তব বলে মনে করছেন অর্থনীতি বিশ্লেষকরা। সেটা একটা অসম্ভব টার্গেট এবং করোনার প্রভাব তো সহজে যাচ্ছে বলে মনে হচ্ছে না। তো সব মিলিয়ে আমি মনে করি যে বাজেটটা কিন্তু বাস্তবসম্মত হচ্ছে না। 2020-21 অর্থ বছরের বাজেট ঘাটতি প্রায় 6%, টাকার অঙ্কে 1,90,000 কোটি টাকা। এ ঘাটতি মেটাতে ব্যাংক থেকেই সরকার নেবে প্রায় 85,000 কোটি টাকা, আর সঞ্চয়পত্র ও অন্যান্য মিলিয়ে নেওয়া হবে 25,000 কোটি টাকা। এর বাইরে বিদেশি ঋণ নেওয়ার লক্ষ্য ধরা হয় 76,000 কোটি টাকা, বাকিটা বৈদেশিক অনুদান। নাজিয়া কণা, নিউজ 24, ঢাকা। বাজেট এলেই সবার চোখ থাকে কি ধরনের পণ্য ও সেবার দাম বাড়ছে আর কমছে কোনগুলোর এর উপর। 2020-21 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পণ্যের দাম বাড়া কমার বিষয়ে বেশ কিছু ধারণা দেওয়া হয়েছে। কোনগুলোর দাম বাড়ছে কমছে তার বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। স্বাগত জানাচ্ছি এবারের বাজেটে দাম বাড়া কমার হিসাব নিকাশে। বাজেট এলেই আসলে আমরা দেখতে পাই যে দাম বাড়ার তালিকাটি আসলে বড় দীর্ঘ হয় এবং কমার তালিকাটি কিন্তু তুলনামূলক ছোট হয়। বাড়ার তালিকায় শুরুতেই যদি বলি যারা ধূমপাই রয়েছেন তাদের জন্য আসলে দুঃসংবাদ। সিগারেট, তামাক এবং জর্দার দাম কিন্তু এবার বাড়ছে। এবারে সম্পূরক শুল্ক এবং অন্যান্য শুল্ক এই খাতে বাড়ানো হয়েছে। এবং এর পরে যদি আমরা দেখি আফটার শেভ, লোশন, বডি স্প্রে এই ধরনের পণ্যগুলো ব্যবহার করছেন সাজসজ্জার ক্ষেত্রে, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। এসব পণ্যও কিন্তু এবারে দাম বাড়ছে। এবং এরপর আমরা যদি লক্ষ্য করি যে আসবাবপত্রের তালিকা, সেখানে আমরা দেখেছি যে এবারে কিন্তু মূসক 5% থেকে 7.5% করা হয়েছে, অর্থাৎ এই দামি আসবাবপত্রের দাম কিন্তু এবার আরো তুলনামূলকভাবে বাড়ছে। এবার ভিন্ন প্রেক্ষাপটের বাজেট, পুনরুদ্ধারের বাজেট, সেখানে দেখতে পাচ্ছি যারা বিলাসবহুল গাড়ি কিনতে চান তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। গাড়ির নিবন্ধন খরচ কিন্তু বাড়ছে, সেখানে সম্পূরক শুল্ক 10% থেকে এবার 15% করা হচ্ছে। এবং এরপরে আমরা জানাতে চাই যারা একটু প্রাকৃতিক উপায়ে নিজেকে সুরক্ষিত রাখতে চান, মধু খেতে চান নিয়মিতভাবে, তাদের জন্য দুঃসংবাদ রয়েছে। মধুতে কিন্তু মূসক 0% থেকে 15% করা হচ্ছে, অর্থাৎ মধুর দাম কিন্তু তুলনামূলকভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। এবং বাড়ার তালিকায় এরপরে যদি আপনাদেরকে জানাই, মোবাইল ব্যবহার যারা নিয়মিত আমরা করছি, মোবাইল সিম, সেখানে কিন্তু দাম বাড়ছে। মোবাইল হ্যান্ডসেটের দামও কিন্তু এবারের বাজেটে আসলে বাড়ানো হচ্ছে। অনলাইন শপিং এবং ই কমার্সের ক্ষেত্রে কিন্তু এবার নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে, অর্থাৎ এই খাতেও কিন্তু তুলনামূলকভাবে খরচ বাড়বে, এক্ষেত্রেও সেটি বাড়ছে। এবং দাম কমার তালিকা এবার দর্শক আপনাদেরকে জানিয়ে দিতে চাই, দাম কমার তালিকা তুলনামূলকভাবে প্রতি বাজেটে আমরা ছোট দেখেছি, তবে এবার কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বাজেটে। সেক্ষেত্রে কৃষি যন্ত্র এবং উপকরণের দাম কিন্তু তুলনামূলক কমছে, সেটির ঘোষণা এসেছে। শুল্ক যেটি 10% বিদ্যমান ছিল এই সব পণ্যের আমদানিতে, সেটি 1% নামিয়ে আনা হচ্ছে। এরপর পোলট্রি, ডেইরি এবং মৎস্য শিল্পের উপকরণ নিয়ে দর্শক আপনাদেরকে জানাতে চাই, শুল্ক
যেটি 5% ছিল সেটি কিন্তু এবার 0% নামিয়ে আনা হচ্ছে। অর্থাৎ এই খাতের যে পণ্য সামগ্রী রয়েছে, শিল্পের উপকরণ রয়েছে, সেটির আমদানিতেও কিন্তু দাম কমবে। স্বর্ণের প্রতি যাদের বিশেষ দুর্বলতা রয়েছে তাদের জন্য কিছুটা সুসংবাদই বটে। মূসক 15% ছিল, সেটি কিন্তু এবার 0% নামিয়ে আনা হচ্ছে। অর্থাৎ এক্ষেত্রে কিছুটা সাশ্রয়ী মিলবে অনেকেরই। ট্রাক্টরে ব্যবহৃত, আমরা বলেছিলাম যে কৃষিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে, ব্যবহৃত যে টায়ার রয়েছে সেসব টায়ার কিন্তু ভ্যাট 15% ছিল, সেটি মোটা দাগে 0 নামিয়ে আনা হয়েছে। অর্থাৎ এক্ষেত্রেও কিন্তু দাম তুলনামূলক কমে আসবে। এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিল, এটি কিন্তু এবারের বাজেটেই প্রথমবারের মতো সুযোগ দেওয়া হয়েছে। অনলাইন রিটার্ন দাখিল করলে তাকে 2000 টাকার নগদ রেয়াত সুবিধা দেওয়া হবে, এটি কিন্তু প্রথমবারের মতো প্রণয়ন করা হয়েছে। চিনির দাম কিন্তু গতবারে বেড়েছিল কিছুটা, এবার কিন্তু কমানো হয়েছে। অর্থাৎ আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর যেটি 5% ছিল সেটি 2.5% নামানো হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্রের প্রতি নির্ভরতা যাদের রয়েছে তাদের সুসংবাদই বটে, মূসক এবং সম্পূরক শুল্কে অব্যাহতি দেওয়া হয়েছে, তাই দাম কমতে পারে এয়ার কন্ডিশনারের। এরপর ফ্রিজের ক্ষেত্রেও দেশীয় যেসব পণ্য রয়েছে, ফ্রিজের কথা আমরা জানাতে চাই। ফ্রিজ কিনতে গিয়ে তুলনামূলক সাশ্রয় মিলতে পারে। দেশীয় যেসব সংযোজনকারী শিল্প প্রতিষ্ঠান রয়েছেন, দেশীয় প্রতিষ্ঠান উৎপাদন করছেন, তারা কিন্তু ফ্রিজের দাম কমানোর সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও সম্পূরক শুল্ক কমানো হয়েছে। সবশেষ যেটি দাম কমার তালিকায় আপনাদেরকে জানাতে চাই, যারা আসলে এই করোনাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য ভালো রাখবার জন্য মেডিটেশন করছেন নিয়মিত, মেডিটেশন সেবার এসব যন্ত্রপাতি কিনতে গিয়ে আপনাকে কিন্তু তুলনামূলকভাবে মূসক অব্যাহতি দেওয়া হয়েছে। তো এই ছিল আসলে মোটা দাগে আমার কাছে বাজেটে দাম বাড়া কমার তালিকার হিসাব নিকাশ। 2020-21 অর্থ বছরের স্বাস্থ্য খাতে বাজেট প্রস্তাব করা হয়েছে 29,246 কোটি টাকা, যা 5,68,000 কোটি টাকার বৃহৎ বাজেটের 5.1%। শুধু তাই নয়, কোভিড-19 মোকাবেলায় জরুরি প্রয়োজনে বরাদ্দ দেওয়া হয়েছে 10,000 কোটি টাকা। দাম কমবে পিপিই, আইসিইউ সরঞ্জাম, পরীক্ষার কিট, সার্জিক্যাল ও ফেস মাস্কে। বিশেষজ্ঞরা বলছেন, করোনা অভিজ্ঞতা থেকে এটা স্পষ্ট যে বেহাল স্বাস্থ্যসেবা খাতকে ঢেলে সাজাতে শুধু অবকাঠামো নির্মাণ নয়, দক্ষ জনবল ও গবেষণাও গুরুত্ব দিতে হবে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। 2020-21 অর্থ বছরে 5,68,000 কোটি টাকার বাজেটে স্বাস্থ্য খাতকে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে 5.1%, 29,246 কোটি টাকা, যা 2019-20 অর্থ বছরের সংশোধিত বাজেটের চেয়ে 5,554 কোটি টাকা বেশি। কোভিড-19 মোকাবেলায় বিশ্ব ব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের সহায়তায় দুটি বিশেষ প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হওয়ার কথাও জানানো হয়েছে বাজেটে। কোভিড-19 মোকাবেলায় যে কোনো জরুরি প্রয়োজনে 10,000 কোটি টাকার থোক বরাদ্দ রাখারও প্রস্তাব করা হয়েছে। বছরের বাজেট উপস্থাপন মহামারী করোনা ভাইরাস মোকাবেলায় আইসিইউ সরঞ্জামাদি আমদানি, পরীক্ষা কিট আমদানি, উৎপাদন সহ সার্জিক্যাল ও ফেস মাস্কে প্রস্তাব করা হয়েছে মূসক অব্যাহতি। কোভিড-19 নিরোধক ওষুধের ক্ষেত্রেও 3 পর্যায়ে মূসক অব্যাহতির প্রস্তাব দেন অর্থমন্ত্রী। যে অমানিসার অন্ধকার আজ আমাদের চারপাশকে ঘিরে ধরেছে। রোগতত্ত্ব বিশেষজ্ঞ ডক্টর মুশতাক হোসেন বলছেন, শুধু অবকাঠামো নির্মাণ ভিত্তিক বরাদ্দ বেশি না রেখে জনবল বৃদ্ধি ও গবেষণায়ও বরাদ্দ বাড়ানো প্রয়োজন। গবেষণা প্রতিষ্ঠান মেডিকেল রিসার্চ কাউন্সিলকে অনেক শক্তিশালী করা দরকার, সেখানে একটা মহাপরিচালকের নেতৃত্বে কাঠামো গড়ে তোলা দরকার। এখন যে কাঠামো আছে মেডিকেল রিসার্চ কাউন্সিল প্রয়োজনের তুলনায় খুবই আকুঞ্চিতর। মহামারীর এই সময় বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত অর্থ পরিকল্পিতভাবে সমবন্টনের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। টাকা বৃদ্ধি করাই কিন্তু স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান না। স্বাস্থ্য ভাবনাকে, স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে একটি কার্যক্ষম অবস্থায় আনার জন্য যেমন দরকার নতুন পরিকল্পনা, যেমন দরকার দক্ষ জনশক্তি। এছাড়াও সরকারের নেয়া 3 বছর মেয়াদী, মধ্যম ও 10 বছর মেয়াদী দীর্ঘ পরিকল্পনাকেও স্বাগত জানিয়েছেন বিশেষজ্ঞরা। মহান জাতীয় সংসদে উপস্থিত রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। 7 মেগা প্রকল্পে সব মিলিয়ে প্রায় 2,000 কোটি টাকা বরাদ্দ কমেছে 2020-21 অর্থ বছরের বাজেটে, যার মধ্যে মেট্রো রেল সহ 5 মেগা প্রকল্পেই আগের অর্থ বছরের তুলনায় কমেছে বরাদ্দ। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বেড়েছে প্রায় 700 কোটি টাকা। প্লাবন রহমানের রিপোর্টে বিস্তারিত। করোনাকালে মেগা প্রকল্পগুলোর বেশিরভাগই গতি হারিয়েছে। দেশকে এগিয়ে নিতে এসব মেগা প্রকল্পে গতি ফেরানোই সবচেয়ে বড় চ্যালেঞ্জ সামনে। 2019-20 অর্থ বছরে সরকারের চলমান 7 মেগা প্রকল্পে বরাদ্দ ছিল 36,220 কোটি 22 লাখ টাকা, কিন্তু 2020-21 অর্থ বছরে তা কমিয়ে প্রস্তাব করা হয়েছে 34,266 কোটি টাকা।
করোনার মধ্যে কাজ এগিয়ে চললেও নতুন অর্থ বছরে বরাদ্দ কমছে পদ্মা সেতু প্রকল্পে। 2019-20 অর্থ বছরে এ সেতুর জন্য বরাদ্দ ছিল 5,370 কোটি, এবার তার থেকে 370 কোটি কমিয়ে পদ্মা সেতুতে যাচ্ছে 5,000 কোটি টাকা। পদ্মা রেল সেতুতে আগের অর্থ বছরের 3,990 কোটি টাকার চেয়ে 305 কোটি কমিয়ে প্রস্তাব করা হয়েছে 3,685 কোটি টাকা। শ্রমিক বান্ধব পরিবেশ যদি আমরা না করতে পারি, ঝুঁকির সময় ঝুঁকির কিছু আমি ইনসেন্টিভ না দিতে পারি ইন দ্য ফর্ম অফ ইন্স্যুরেন্স, তাহলে কিন্তু গতিটা আরেকটু স্লো হবে। বরাদ্দ কমছে মেট্রো রেলেও। 2019-20 অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ ছিল 7,212 কোটি টাকা, কিন্তু 2020-21 অর্থ বছরে প্রায় 3,000 কোটি কমিয়ে বরাদ্দের প্রস্তাব 4,370 কোটি টাকা। প্রায় সব মেগা প্রকল্পে বরাদ্দ কমলেও 711 কোটি টাকা বরাদ্দ বাড়ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে। 2020-21 অর্থ বছরে এই প্রকল্পে বরাদ্দ যাচ্ছে 15,691 কোটি টাকা। দোহাজারী রামু রেললাইন প্রকল্পে আগের অর্থ বছরের 1,105 কোটি থেকে 400 কোটি বরাদ্দ বাড়িয়ে দেওয়া হচ্ছে 1,500 কোটি টাকা। মেগা প্রকল্পের জন্য বাজেট তো যেটা চলমান প্রক্রিয়া, কিন্তু যেগুলো চলমান আছে সেগুলোকে চালিয়ে যেতে হবে, কারণ কোভিড তো আমাদের দেশ থেকে সহজে যাচ্ছে না। সংক্রমণের সাথে আমরা বাস করব, সংক্রমণ হয়তো আরো বাড়বে, কিন্তু সেটাকে ম্যানেজ করতে হবে বড় প্রকল্পের ক্ষেত্রে বিশেষভাবে। পায়রা গভীর সমুদ্র বন্দর প্রকল্পে বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 350 কোটি টাকা। এছাড়া মাতারবাড়ি কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পে বরাদ্দের প্রস্তাব 3,670 কোটি টাকা। প্লাবন রহমান, নিউজ 24, ঢাকা। প্রস্তাবিত বাজেটে ঢালাওভাবে সুযোগ করে দেওয়া হয়েছে কালো টাকা সাদা করার। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় বলা হয়েছে, আগামীতে উৎপাদনশীল শিল্প ও আবাসন খাতে 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে আয়কর কর্তৃপক্ষ কোনো প্রশ্ন করবে না। আবাসন সহ অন্যান্য খাতের ব্যবসায়ীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। এক ভিন্ন প্রেক্ষাপট। করোনার ভয়াল থাবায় যখন নাজুক গোটা বিশ্ব অর্থনীতি, তখন উদীয়মান বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধারে দ্বিতীয়বারের মতো বাজেট ঘোষণা করলেন অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল। অর্থনীতিকে মূলধারায় টেনে তুলতে এবং অর্থপ্রবাহ বাড়াতে এবারের বাজেটে ঢালাওভাবে কালো টাকা সাদা করার সুযোগ দিয়েছেন অর্থমন্ত্রী। বাজেট বক্তৃতায় বলা হয়েছে, দেশের প্রচলিত আইনে যাই থাকুক না কেন, ব্যক্তিশ্রেণীর করদাতাদের চলতি অর্থবছরের 1 জুলাই থেকে 2021 সালের 30 জুন পর্যন্ত আয়কর রিটার্নে অপ্রদর্শিত জমি, বিল্ডিং, ফ্ল্যাট ও অ্যাপার্টমেন্টের প্রতি বর্গমিটারের ওপর নির্দিষ্ট হারে এবং নগদ অর্থ, ব্যাংকে গচ্ছিত অর্থ, সঞ্চয়পত্র, শেয়ার, বন্ড বা যে কোনো সিকিউরিটিজের ওপর 10% কর দিয়ে আয়কর রিটার্ন দাখিল করলে কর বিভাগ বা কোনো কর্তৃপক্ষই প্রশ্ন করতে পারবে না। অপ্রদর্শিত আয়ের ব্যাপারে সরকার যে যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে, এর জন্য আমি রিহ্যাবের পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। এই সেক্টরে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট হবে বলে আমরা বিশ্বাস করছি। দেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু বন্ধ হবে। এই সুযোগ রাখা হয়েছে ব্যক্তিশ্রেণীর বিনিয়োগকারীদেরও। ব্যক্তি করদাতারা পুঁজিবাজারে অর্থ বিনিয়োগ করলে এবং ওই বিনিয়োগের উপর 10% কর দিলে এক্ষেত্রেও আয়কর সহ অন্য কোনো কর্তৃপক্ষ প্রশ্ন তুলবে না। এটা পরিস্থিতি অনুযায়ী, তার বিনিয়োগের নেচার অনুযায়ী সে যদি দেখে যে না, হ্যাঁ, এখানে কর্মসৃজনমূলক প্রকল্প হয়েছে, এখানে দারিদ্র দূরীকরণের বিষয় প্রকল্প হয়েছে, এখানে একটা মানে অর্থনীতিতে গতিশীলতা আনার প্রকল্প হয়েছে, সেই ক্ষেত্রে এই প্রশ্ন করার বিষয়টা সেইভাবে বিবেচিত হতে পারে। অর্থ পাচার ও কর ফাঁকি ঠেকাতেও এবারের বাজেটে সংযোজন করা হয়েছে নতুন বিধান। অর্থনীতিতে অপ্রদর্শিত অর্থ এবং কালো টাকা বিনিয়োগের সুযোগ নিয়ে প্রতি বাজেটেই নানা আলোচনা, সমালোচনা এবং মত দেখা যায় নানা মহলে। এবারের বাজেটেও যা সুযোগ রাখা হয়েছে ভিন্ন পরিস্থিতি বিবেচনা করে, এবং অর্থনীতি বিশ্লেষকরা মনে করছেন এই সুযোগকে কাজে লাগানো গেলে বিনিয়োগ, কর্মসৃজন এবং অর্থনীতিতে টাকার যোগানে তা সহায়ক ভূমিকা রাখতে পারে। বাবু কামরুজ্জামান, নিউজ 24, ঢাকা। করোনাকালে জাতীয় সংসদে উত্থাপিত হলো প্রস্তাবিত বাজেট, যার বেশিরভাগই অংশই ছিল ডিজিটাল উপস্থাপনা, আর শারীরিক দূরত্বের বিবেচনায় সংসদ সদস্য উপস্থিতিও ছিল 1/3 কম। সবার মুখে ছিল মাস্ক, হাতে গ্লাভস। মহামারীর সময় বাজেট অধিবেশনের অচেনা চেহারা তুলে ধরছেন আশিকুর রহমান শ্রাবণ।
বাজেটের দিনে চিরাচরিত প্রথা অনুসারে অর্থমন্ত্রীকে সাথে নিয়ে সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। 2019-20 অর্থ বছরেও সেটাই হয়েছিল, কিন্তু করোনাকালের 2020-21-এ শারীরিক দূরত্ব মেনে সবাই আলাদা আলাদা। জাতীয় বাজেট 2020 সব সংসদ সদস্যদের মুখে মাস্ক, হাতে গ্লাভস, অনেকে আবার মাথায় আবরণও পরেছেন। স্পিকার 2020-21 অর্থ বছরের বাজেট পেশ করতে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামালকে আহ্বান জানান। এবার নিয়ে মুস্তফা কামাল দ্বিতীয়বারের মতো বাজেট পেশ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। 10টি অংশে বিভক্ত বাজেট বক্তৃতার বেশিরভাগ অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপিত হয়, যেখানে তথ্য উপস্থাপনে ছিল প্রযুক্তির ছোঁয়া। সব মিলিয়ে এবারের বাজেট বক্তৃতা ছিল কয়েক দশকের মধ্যে সংক্ষিপ্ততম। স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, শিক্ষক। স্বাভাবিক সময় বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনৈতিক, ব্যবসায়ী, সাংবাদিক সহ গণমাধ্যম কর্মীদের উপস্থিতির জন্য আমন্ত্রণ জানানো হয়। 49তম বাজেটে কাউকেই দাওয়াত দেওয়া হয়নি, দর্শক গ্যালারিও একেবারে ফাঁকা। কোভিড-19 মোকাবেলায় অন্য সময়ের বাজেট অধিবেশনে সব সাংসদরাই অংশ নেন, কিন্তু করোনা পরিস্থিতির কারণে এবার অল্প সংখ্যক মন্ত্রী সাংসদ অংশ নিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশেপাশে কয়েকটি আসন ফাঁকা করা হয়েছিল, অন্যরাও বসেছিল পর্যাপ্ত দূরত্ব বজায় রেখে। উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত সব মিলিয়ে অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমার বাজেট ঘোষিত হয় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে। ঘাটতি নির্ধারণ করা হয়েছে 1,53,000। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা। সংবাদ একটা বিরতি নিচ্ছি, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। নতুন বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে 2,960 কোটি টাকা। কৃষি খাতে মোট বরাদ্দ দেওয়া হয়েছে 29,983 কোটি টাকা। এটি মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,023 কোটি টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, কৃষককে নগদ সহায়তা প্রদানে এবারের বাজেটেও উপেক্ষিত হয়েছে। বিস্তারিত হাসান পারভেজের প্রতিবেদনে। কৃষি ও কৃষক দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এজন্য কৃষি ও কৃষককে আগে দিতে হবে সুরক্ষা। করোনার কারণে সংকটে দেশ, অন্যান্য খাতের মতো কৃষি খাতেও করোনা বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে। 2019-2020 অর্থ বছরের বাজেটে কিছুটা সংশোধন এবং কিছুটা সমন্বয় করতে হয়েছে। প্রস্তাবিত বাজেটে কৃষকদের টিকিয়ে রাখতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। এই জন্য আসছে বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানো হয়েছে। কৃষি খাতে মোট বরাদ্দ দেয়া হয়েছে 29,983 কোটি টাকা, যা মোট বাজেটের 3.6%। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ ছিল 27,023 কোটি টাকা। ট্রান্সপোর্ট সিস্টেম তো নাই বললেই হয় এগ্রিকালচার কমোডিটি ট্রান্সপোর্টেশনের জন্য, সুতরাং এবং স্টোরেজ ফ্যাসিলিটি দুর্বল। এই দুটো সেক্টরে প্রাইভেট সেক্টরকে বিনিয়োগ করার জন্য উৎসাহিত করতে হবে, প্রণোদনা দিতে হবে। আগামী অর্থ বছরে কৃষিতে ভর্তুকি বাবদ বরাদ্দ রাখা হয়েছে 9,500 কোটি টাকা, যা চলতি অর্থ বছরে ছিল 8,000 কোটি টাকা। আগামী অর্থ বছরে রাসায়নিক সারের বিক্রয় মূল্য অপরিবর্তিত রাখা হবে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, কৃষকদেরকে রক্ষা করার জন্য কোনো স্পেসিফিক কোনো বরাদ্দ নাই, যেটা আমরা চাই যে থাকা দরকার ছিল, সেটা ইন্স্যুরেন্স ফর্মেই হোক অথবা কৃষকের নগদ প্রণোদনা দিয়েই হোক। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, করোনা পরবর্তী পরিস্থিতিতে খাদ্য সংকট যেন না হয়, সেজন্য প্রতি ইঞ্চি আবাদি জমি ব্যবহার করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। হাসান পারভেজ, নিউজ 24, ঢাকা। নতুন করে সামাজিক সুরক্ষার আওতায় আসছে 10.5 লাখ সুবিধাবঞ্চিত মানুষ। অর্থমন্ত্রী তার বাজেটে বক্তৃতায় জানিয়েছেন, 3 ক্ষেত্রে 61টি উপজেলা থেকে নেওয়া হবে এই তালিকা। অর্থমন্ত্রী স্বীকার করেছেন, করোনার প্রভাবে এ পর্যন্ত চাকরি হারিয়েছেন কমপক্ষে 14 লাখ মানুষ। তাদেরকে নতুন কর্মজীবী হিসেবে তৈরি করতে বিশেষ উদ্যোগেরও কথা জানিয়েছেন তিনি। সুলতান আহমেদের রিপোর্ট। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবির হিসেবে করোনার প্রভাবে বিশ্বব্যাপী চাকরি হারাবে 24 কোটি মানুষ। সেই রেশ ধরে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আশঙ্কা করেন, এদেশের প্রায় 14 লাখ মানুষ কর্মহীন হয়েছেন, যদিও বিশেষজ্ঞদের মতে সংখ্যাটি আরও অনেক বেশি। এবং অর্থনীতির বিভিন্ন খাতে অর্থমন্ত্রীর আশা, প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন আর বিনিয়োগ বাড়লে নতুন কর্মসংস্থান তৈরি হবে। বাজেট বক্তব্যে তিনি বলেন, তরুণ জনগোষ্ঠীকে কাজে লাগানোর এখনই সময়। স্বল্প সুদে ঋণ বিতরণের ব্যবস্থা সম্প্রসারণ করা হবে। বাজেটে বিনিয়োগ বাড়াতে কর্পোরেট কর 35% থেকে করা হয়েছে 32.5%। এছাড়া শেয়ার বাজারের কল্যাণে মোট 6টি পদক্ষেপের কথা বলেছেন অর্থমন্ত্রী। অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে পারলেই কিন্তু কর্মসংস্থানের স্কোপগুলো সৃষ্টি করা যাবে। পাশাপাশি যারা কাজ হারাচ্ছে তাদেরকেও সেই ঝুঁকি থেকে মুক্ত করা যাবে। ইমপ্লিমেন্ট যদি না করা যায়
তাহলে কিন্তু আসলে এগুলো জাস্ট কাগজই থেকে যাবে, বাস্তবে কিন্তু তার রিফ্লেকশন আমরা দেখতে পাবো না। এবারের বাজেটে বড় বরাদ্দ রাখা হয়েছে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে। মোট ৯৫,১৫৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সামাজিক সুরক্ষায়। অর্থমন্ত্রী জানিয়েছেন, নতুন করে ১০.৫ লাখ মানুষ আসবে এই সুবিধায়। সকল প্রবীণ ব্যক্তিকে বয়স্ক ভাতার আওতায় আনা হবে। এই নতুন দরিদ্র লোকদের সামাজিক সুরক্ষার অধীনে আনতে হবে। বিদেশ প্রত্যাগত যেসব শ্রমিক বেকার হয়ে ফিরে আসবেন এবং যেসব শিল্প থেকে শ্রমিক ছাঁটাই হবে, সেই সব শ্রমিকদেরকে পুনর্বাসনের জন্য উদ্যোগ নিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, কর্মসংস্থান তৈরি আর পিছিয়ে পড়া মানুষের কল্যাণ করতে পারলেই সফল হবে এবছরের বাজেট। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারের বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে এবারের বাজেটে জীবন, জীবিকা এবং মানবতার বিষয়টি উপেক্ষিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার বিকেলে বাজেট পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তারা পৃথক মন্তব্য করেন। ভিন্ন বাস্তবতায়, ভিন্ন বৈশ্বিক প্রেক্ষাপটে তৈরি এ বাজেট করোনার বিদ্যমান সংকটকে সম্ভাবনায় রূপ দেওয়ার বাস্তবসম্মত প্রত্যাশার দলিল। জীবনের পাশাপাশি জীবিকার চাকা সচল রাখার শেখ হাসিনা সরকারের সাহসী সময়োচিত চিন্তার সোনালী ফসল। যে মেগা প্রজেক্টগুলোতে দেওয়া হয়েছে, যেগুলো ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ এবং যেগুলো অপেক্ষা করতে পারত, দেশের মানুষের স্বাস্থ্য খাতে, সামাজিক নিরাপত্তা খাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়ার কথা, সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে এই প্রকল্পে টাকা যাওয়ার অর্থ হচ্ছে যে এটা দুর্নীতির যে ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা। অর্থনৈতিক সংকটের মধ্যে সরকার আগামী অর্থবছরের জন্য বাস্তবসম্মত বাজেট দিয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। অনলাইন ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। জনকল্যাণমূলক একটি বাজেট দেওয়ার চেষ্টা করা হয়েছে এবং যে কোনো জায়গায় জনগণের প্রয়োজন মনে করা হয়েছে সেখানে যথেষ্ট পরিমাণে টাকা বাজেটে বরাদ্দ করা হয়েছে। সেই টাকাটি আয় করার জন্য যে খাতগুলি দরকার সব খাতে আয় করার চেষ্টা করা হয়েছে। এবারের বাজেটের অনুমিতি কাঠামোগত অবস্থাকে প্রতিফলন করে না বলে দাবি করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। কারণ হিসেবে তারা বলছেন, বাজেটে বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে তাতে করোনাকালীন দুর্যোগ এড়িয়ে যাওয়া হয়েছে। অনুমিতি এই বাজেটকে প্রণয়নের ক্ষেত্রে কাজ করেছে, সেটা বাস্তব যে অবস্থা সেটাকে প্রতিফলন করে না। কারণ বাজেটের যেসব প্রস্তাব আমরা দেখেছি, সম্পদ আহরণ থেকে সম্পদ ব্যয় এবং বিভিন্ন খাতে যেভাবে ব্যয় নির্ধারণ করা হয়েছে, তাতে একটা বিজনেস অ্যাজ ইউজুয়াল একটা চিত্র ফুটে উঠেছে আমাদের কাছে মনে হয়েছে। করোনা রোধে শতভাগ স্বাস্থ্যবিধি ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত রেখে আজ শুক্রবার থেকে পুনরায় চালু হচ্ছে দেশের অন্যতম বিপণী বিতান বসুন্ধরা সিটি শপিং মল। এ উপলক্ষে বৃহস্পতিবার বাদ আসর শপিং মলের লেভেল 2-এ মসজিদে খতমে কুরআন, বিশেষ দোয়া এবং মোনাজাত অনুষ্ঠিত হবে। এর আগে স্বাস্থ্যবিধি মেনে বসুন্ধরা সিটি শপিং মল পুনরায় চালু করতে গৃহীত পদক্ষেপ সমূহ তুলে ধরেন শপিং মলটির ইনচার্জ এবং ঊর্ধ্বতন নির্বাহী পরিচালক শেখ আব্দুল আলিম। বলেন, আগত ক্রেতা সাধারণের স্বাস্থ্য সুরক্ষার জন্য বসুন্ধরা সিটির প্রবেশপথে ডিসইনফেকশনাল টানেল, হাত ধোয়ার বেসিন এবং স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ এবং বিবিধ উপায়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ব্যবস্থাও এরই মধ্যে বাস্তবায়ন করা হয়েছে। 2020-21 অর্থ বছরে 579 কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে শিল্প সংস্কৃতির উন্নয়নে। গেল বছরের প্রস্তাবিত বাজেটে এই খাতের বরাদ্দ ছিল 576 কোটি টাকা, যা চলতি বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় মাত্র 3 কোটি টাকা বেশি। বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে ভবনে বাজেট অধিবেশনে প্রস্তাবিত বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। তবে করোনাকালে সংস্কৃতির সব কার্যক্রম গতিশীল করতে সরকারি পৃষ্ঠপোষকতা ও বাজেটে বরাদ্দ বাড়ানোর দাবি সাংস্কৃতিক ব্যক্তিত্বদের। প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ দেওয়া হয়েছে 1,500
কোটি টাকা, যা আগের বছরের তুলনায় মাত্র 22 কোটি টাকা বেশি। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতায় দেশের ক্রীড়াঙ্গনে আরো বরাদ্দ থাকা উচিত। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বৃহস্পতিবার সংসদে 5,68,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। বিশাল এই বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ মাত্র 1478 কোটি 93 লক্ষ টাকা। সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং গেল বছরের প্রস্তাবিত বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ ছিল 1489 কোটি 12 লক্ষ টাকা, যেখানে পরিচালন ব্যয় ছিল 1278 কোটি 97 লক্ষ এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছিল 214 কোটি 15 লক্ষ টাকা। প্রস্তাবিত এই বাজেট সংশোধিত হয়ে উন্নয়ন খাতে 58 কোটি 86 লক্ষ টাকা কমিয়ে করা হয় 155 কোটি 29 লক্ষ টাকা। এবারে গেল বছরের সংশোধিত বাজেটের তুলনায় উন্নয়ন ব্যয় 78 কোটি টাকা বাড়িয়ে করা হয়েছে 233 কোটি 29 লক্ষ টাকা এবং পরিচালন ব্যয় গেল বছরের সংশোধিত বাজেটের থেকে 55 কোটি 63 লক্ষ 84 হাজার টাকা কমিয়ে করা হয়েছে 1245 কোটি 64 লক্ষ টাকা। ক্রীড়া সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতার সাথে তাল মিলিয়ে দেয়া উচিত ক্রীড়াঙ্গনের বাজেট। আমাদের বাজেট করতে হবে যে কোন ইভেন্টের জন্য কি পরিমাণ বাজেট লাগবে। আমার মনে হয় যে প্রতিটা ফেডারেশনের কাছ থেকে আসে তারা কি কি চায়, সেই বাজেটগুলো কিন্তু দরকার। তারপর একটা বাজেট তৈরি করতে হবে, সেখানে কম বেশি হতে পারে এবং টাকাগুলো সঠিকভাবে বন্টন হচ্ছে কিনা সেটাও দেখতে হবে। নতুন অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ও প্রশিক্ষণ খাতে বরাদ্দ বাড়ানোর আহ্বান ক্রীড়া সংশ্লিষ্টদের। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। সংবাদে নিচ্ছে আরো একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত সংবাদে। বাড়ছে বজ্রপাতে মৃত্যু। গত 10 বছরে প্রায় 3000 মানুষ মারা গেছেন বজ্রপাতে, আহত হাজারো। যদিও বিশেষজ্ঞরা বলছেন মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো অনেক বেশি। তাদের মতে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, প্রাকৃতিক পরিবেশের আমূল পরিবর্তন, অপ্রতুল প্রতিরোধ ব্যবস্থার সাধারণ মানুষের অসচেতনতার কারণেই বাড়ছে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা। সজল দাসের রিপোর্ট। বিস্তীর্ণ হাওড় অঞ্চল, কালো মেঘে আচ্ছন্ন পরিবেশ, খোলা আকাশের নিচেই মাছ শিকারে ব্যস্ত জেলেরা। বিশেষজ্ঞরা বলছেন, মেঘাচ্ছন্ন এই পরিবেশে মাছ শিকার অথবা খোলা মাঠে কৃষিকাজ করতে গিয়েই বেশিরভাগ ক্ষেত্রে বজ্রপাতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ। শুধু গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, গত 10 বছরে প্রায় 3000 মানুষ বজ্রপাতে জীবন হারিয়েছেন। আহত হাজারো, হচ্ছে সম্পদের ক্ষতিও, যা বাড়ছে প্রতি বছর। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে প্রাকৃতিক দুর্যোগের শক্তি বৃদ্ধি পেয়েছে, যেখানে বজ্রপাতের শক্তিও বৃদ্ধি পেয়েছে, যে কারণে বাড়ছে মৃত্যুর সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন, কিছু প্রাকৃতিক এবং কিছু প্রযুক্তিগত ব্যবস্থা রয়েছে যেগুলো গ্রহণ করলে বজ্রপাতে মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমানো সম্ভব হতো। বিশেষজ্ঞদের মতে অতীতের তুলনায় কালো মেঘের ঘনত্ব বেড়েছে, যার ফলে বেড়েছে বজ্রপাত আর বৃষ্টির পরিমাণও। প্রতিনিয়ত বনাঞ্চল ধ্বংস, বিশেষ করে বড় গাছ আশঙ্কাজনক হারে কমে যাওয়ায় মানুষই বজ্রপাতের লক্ষ্যে পরিণত হচ্ছে। মেঘে মেঘে ঘর্ষণের ফলে সেখানে মুক্ত ইলেকট্রন সৃষ্টি হয়, যেগুলো স্বাভাবিকভাবেই পৃথিবী পৃষ্ঠ আকর্ষণ করে থাকে। মেঘে সৃষ্ট চার্জগুলো বা জমা হওয়া চার্জগুলো পৃথিবীর দিকে ছুটে আসে। একটা এলাকা যদি সম্পূর্ণ সমতল হয়, তাহলে বিদ্যুৎ সবচেয়ে উঁচু জায়গা যেটা, সেটাকে আক্রমণ করে। আগে আমাদের গ্রামাঞ্চলে তাল গাছে ভর্তি ছিল, খেজুর গাছে ভর্তি ছিল, এখন সেগুলো কেটে ফেলা হয়েছে। তাই খোলা মাঠে যখন মানুষ ধান চাষ করে, তখন মানুষটাই হচ্ছে সবচেয়ে উঁচু, তার ফলে আঘাতটা এসে তার সাথে পড়ে। আবহাওয়ার অনভিপ্রেত পরিবর্তনের কারণে প্রাকৃতিক দুর্যোগ তার শক্তি বৃদ্ধি করছে। কার্যকর পদক্ষেপ আর সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই ক্ষতি কমানো সম্ভব বলেই মত বিশেষজ্ঞদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। দীর্ঘ 3 মাস লকডাউন থাকার পর স্বাস্থ্যবিধি মেনে জনসাধারণের চলাচল শিথিল করা হলেও মানছে না ফরিদপুরের অধিকাংশ মানুষ। কিছু মানুষ মাস্ক ব্যবহার করলেও সামাজিক দূরত্ব বজায় রাখছে না কেউ। এমন পরিস্থিতিতে ফরিদপুরে দিন দিন বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। খায়রুজ্জামান সোহাগের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট।
ফরিদপুরে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি কিছুতেই কমছে না। এক সপ্তাহ আগে এ জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩৩৫ জন। এক সপ্তাহের ব্যবধানে জেলায় নতুন আক্রান্ত হয়েছে ৩৩২ জন। বুধবার পর্যন্ত এ জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬৬৭ জন। এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতেও ফরিদপুরের সকল ব্যবসা প্রতিষ্ঠান চলছে অনেকটাই স্বাভাবিক নিয়মে। স্বাস্থ্যবিধি মানছেন না কেউ। আমরা মানছি, কাস্টমার মানতেছে না, এদেরকে আমি দূরে সরাই দেবো কিভাবে? যে পরিমাণ ভিড়, যে পরিমাণ মানুষের অবস্থা, তো ওইখানে সামাজিক দূরত্ব বজায় রাখা খুবই টাফ। দোকানদারদের যে স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাছে বিক্রয় করার কথা, তারা সেই স্বাস্থ্যবিধি মেনে বিক্রয় করছে না। সামাজিক দূরত্বর কোনো বিধিনিষেধ নেই, পাশাপাশি তাদের যে ক্রেতাদের হ্যান্ড স্যানিটাইজার দেওয়ার কথা সেটাও তারা দিচ্ছে না। বিকেল হলেই বিভিন্ন পাড়া মহল্লায় রাস্তার পাশে জমে ওঠে আড্ডা। সেখানেও মানা হচ্ছে না কোনো সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধি। মাস্ক সবসময় থাকে, আজকে আনতে ভুলে গেছে। কাজটা আছে 3 জনের, যার কারণে আমাদের 3 জনে বের হতে হয়। আমার কথা হলো আল্লাহ দিতে আমার নিয়ে যাবো, আমি ওই করোনা দেন ভয় পাই। তবে সংক্রমণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপের কথা জানালেন জেলা প্রশাসক। মাস্ক পরিধানে অনুপ্রাণিত করার জন্য আমাদের প্রায় 10টি স্ট্রাইকিং ফোর্স আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সারা জেলায় কাজ করছে এবং প্রতিদিনই আমরা মানুষকে জরিমানা করছি, মানুষকে বোঝাচ্ছি। এই কাজে সেনাবাহিনী, পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত রয়েছে। করোনা সংক্রমণ রোধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকায় দেখতে চায় ফরিদপুরের সচেতন মহল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীর কাফরুলের পশ্চিম 22 টেকি এলাকায় 10 বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগীর পরিবার ও প্রতিবেশীরা জানায় মেয়েটিকে ঘরে একা পেয়ে বেশ কয়েকদিন ধরেই তার উপর পাশবিকতা চালিয়ে আসছে বাসাটির দায়িত্বে থাকা ম্যানেজার তোয়েব আলী। পরে বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার কাফরুল থানায় মামলা দায়ের করেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত তোয়েব আলীকে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। ধর্ষণের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তোয়েব আলী ও তার ছেলের বিচার দাবি করেন বিক্ষুব্ধ এলাকাবাসী। মেয়েরা ডাক দিছে, ছোট মানুষ তো বুঝুন, হয়তো কিছু দেখাইছে বা কিছু, তা মেয়েটা ঘরে ঢুকতে না ঢুকতে দরজা লাগাই দিছে। পরে নিয়ে আমরা তদন্ত করলাম, দেখলাম যে না, সত্য সাক্ষী, বাসার মানুষও সাক্ষী দিছে যে হ্যাঁ আমরা দেখছি, তো এই জন্য আমরা থানায় মামলা করতে আসছি। পর্যাপ্ত সরবরাহ থাকার পরও যশোরের বাজারে বেড়েছে চালের দাম। এক সপ্তাহে সব ধরনের চালের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 6 টাকা। মজুতদাররা কৌশলে চালের দাম বাড়িয়ে দিচ্ছে বলে অভিযোগ ভোক্তাদের। তাই নিয়মিত বাজার মনিটরিং করার দাবি ক্রেতাদের। রিপন হোসেনের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। বাজারে নতুন ধান উঠেছে, এরই মধ্যে যশোরে বাজারে চালের দাম বেড়েছে। গেল এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে। প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 48 টাকা দরে, যা গত সপ্তাহে বিক্রি হয়েছে 42 টাকায়। কাজললতা বিক্রি হচ্ছে 46 টাকা দরে, যা গত সপ্তাহে কেজি প্রতি বিক্রি হয়েছে 42 টাকায়। 32 কেজির মোটা চাল বিক্রি হচ্ছে 38 টাকায়। ব্যবসায়ীদের দাবি, অসাধু ব্যবসায়ীরা চাল মজুত করে রাখায় হঠাৎ করে বেড়েছে চালের দর। যেটা 40 টাকা ছিল সেটা এখন 46 টাকা 48 টাকা হয়ে গেছে। দাম বাড়লে আমাদের নাগালের বাইরে হয়ে যাচ্ছে, আমরা কিনতে পারছি না। খুচরা ব্যবসায়ীরা বলছেন বাজারে ধানের দর বেশি, তাই বেড়েছে চালের দরও। ধান তাদের বেশি দামে কেনা লাগতেছে, তাদের উৎপাদন খরচ বেশি, সেই জন্যই ধানের দাম বৃদ্ধি, চালের বাজারও বৃদ্ধি। বাইরে চলছে, এরকম চলতেছে, আমরা যেরকম কিনি সেরকম বেশি। ভোক্তাদের অভিযোগ, কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট দেখিয়ে বাজার অস্থিতিশীল করেছে। এই অবস্থায় চালের বাজার স্থিতিশীল রাখতে কঠোর নজরদারির দাবি তাদের। থেকে 20 দিন আগে আমি কিনে নিয়েছি 40 টাকা করে, এখন সেই চাউলটা 46 টাকা, তার মানে কেজিতে প্রায় 6 টাকার মতো বৃদ্ধি। কমতেছে না, বাড়তেছে ছাড়া। তাহলে সাধারণ যে একদম নর্মাল শ্রেণীর যে মানুষগুলো আছে তারা কি খেয়ে বাঁচবে? সংশ্লিষ্টরা বলছেন চালের দর সহনীয় রাখতে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। কোনো অসাধু ব্যবসায়ী স্টক করে রাখে যাতে দাম বৃদ্ধি পায়, এটার বিরুদ্ধে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। প্রশাসনিক ব্যবস্থা আমরা এটা তদারকি করব। করোনা মহামারীর সময় চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি ভোক্তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ নিচ্ছে আরও একটি বিরতির সঙ্গে থাকুন। বিরতির পর আবার স্বাগত সংবাদে। করোনা ভাইরাসের প্রভাব পড়েছে হলিউডের সিনেমাতেও। একের পর এক পিছিয়ে দেওয়া হচ্ছে মুভি মুক্তির তারিখ। বক্স অফিসে সারা ফেলতে পারত যে মুভিগুলো, সেগুলোর নাম উঠছে অনির্দিষ্টকালের তালিকায়। শুকুর নাবির জানাচ্ছেন বিস্তারিত। Why would I betray you?
We all have our secrets. নো টাইম টু ডাই মুভিটি হয়তো এ বছরের শুরুতেই সাড়া ফেলতো হলিউড বক্স অফিসে, কিন্তু করোনা ভাইরাসের কারণে তার সম্ভব হলো না। জেমস বন্ড রূপে ড্যানিয়েল ক্রেগ অভিনীত এই সিনেমাটি দেখতে দর্শকদের এখন অপেক্ষা করতে হবে 25 নভেম্বর পর্যন্ত। James Bond. History of violence. I'm Sonic, a little ball of super energy. হলিউডের টপ চার্টে আসন গেড়েছিল সনিক দ্য হ্যাজক মুভিটি। তবে মুভিটি সিনেমার অন্যতম বড় বাজার চীনেই মুক্তি দিতে পারেননি নির্মাতা ও পরিবেশকরা। এমনকি চীনের প্রেক্ষাগৃহে অনির্দিষ্টকালের জন্য পিছিয়েছে মুলান, 1917 এবং জোজো র্যাবিট সিনেমাগুলো। Doesn't make sense anymore. Yeah, I know. It's definitely not a good time to be a Nazi. এদিকে পিছিয়ে গেছে টম ক্রুজ অভিনীত বহুল আলোচিত মুভি টপ গান ম্যাভরিক। নতুন নির্ধারিত তারিখ এখন 23 ডিসেম্বর। 31 জুলাই মুক্তি পাবার কথা দ্য স্পঞ্জ অন দ্য রান মুভিটি। অন্যদিকে 2 বছরের জন্য পিছিয়েছে ডিজনি স্টুডিওর মুভি ব্ল্যাক উইডো। এছাড়াও পিছিয়ে যাওয়ার তালিকায় নাম রয়েছে দ্য টুমরো ওয়ার, আ কোয়াইট প্লেস পার্ট 2, অ্যানিমেটেড সিকুয়েল মিনিয়ন্স, দ্য রাইজ অফ গ্রু ও সেন্ট টু। For a bat rock! সুকন্যা আমির, নিউজ 24। সংবাদ শেষ করব, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 13% ব্যয় বাড়িয়ে সংকটকালের বাজেট পেশ, প্রবৃদ্ধি লক্ষ্য 8.2%। মহামারী কাটিয়ে আলোকিত ভোরের প্রত্যাশা অর্থমন্ত্রী। বিশাল ঘাটতির বাজেটে ভরসা রাজস্ব আয় লক্ষ্য 3,78,000 কোটি। বড় চ্যালেঞ্জ বলছেন অর্থনীতিবিদরা, বেড়েছে করমুক্ত আয় সীমা। দাম বৃদ্ধির তালিকায় আমদানি করা অনেক পণ্য, বাড়ছে মোবাইলে কথা বলার খরচ। দেশীয় শিল্প পাচ্ছে সুরক্ষা, দাম কমছে উৎপাদিত অনেক পণ্য। করোনাকালের বাজেটে বেড়েছে স্বাস্থ্য খাতে বরাদ্দ 17%। সামাজিক নিরাপত্তায় 7 মেগা প্রকল্পের বরাদ্দ কমেছে প্রায় 2,000 কোটি টাকা। বাজেটে কালো টাকা সাদা করার ঢালাও সুবিধা, আবাসনে বড় বিনিয়োগের সুযোগ, গতি ফিরবে ব্যবসা বাণিজ্যে বলছেন সংশ্লিষ্টরা। বাজেটকে গণ ও জীবনমুখী বলছে আওয়ামী লীগ। মানবতার বিষয়ে উপেক্ষিত দাবি বিএনপির, কার্যকর বাস্তবায়নে চ্যালেঞ্জ বলছে সিপিডি। বাজেটে ক্রীড়া ক্ষেত্রে বরাদ্দ বেড়েছে মাত্র 22 কোটি টাকা। বিশ্ব ক্রীড়াঙ্গনের বাস্তবতায় যথেষ্ট নয় বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, এই ছিল এখনকার আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।